বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক প্রীতি এবং ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। চারুপাঠ ক্লাসে আজকে আমরা একটি গল্প পড়ব। গল্পটির নাম হচ্ছে কতকাল ধরে। এটি লিখেছেন আনিসুজ্জামান। এই গল্পটি পড়ে তোমরা জানতে পারবে বাংলাদেশ, বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাস, তাদের রুচি, আহ, ভালো লাগা, খারাপ লাগা, তাদের বিনোদন, আনন্দ, এবং এই সকল কিছুর সময়ের বিবর্তনে ক্রমবর্ধমান যে পরিবর্তনের ধারা সেটি সম্বন্ধে তোমরা অবগত হবে। একদিকে তোমরা যেমন এই গল্পটি পড়ে আহ, অনেক তথ্য পাবে, অনেক বিষয় সম্বন্ধে জানবে, অপরদিকে সেই সকল তথ্য জেনে তোমরা অনেক আনন্দ লাভ করবে। আহ, চলো আমরা গল্পটি পড়া শুরু করি। আহ, কতকাল ধরে আনিসুজ্জামান। বাংলাদেশের ইতিহাস প্রায় ২৫০০ বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আঁধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। ইতিহাস বলতে শুধু রাজা রাজরাদের কথাই বোঝায় না, বোঝায় সব মানুষের কথা। এককালে এদেশে রাজরা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। তারপর ২৩-২৪০০ বছর আগে রাজারা এলেন এদেশে। সেই সঙ্গে মন্ত্রী এলেন, সমস্ত মহা সামন্তের দল এলেন। কত লোক লস্কর বহাল করা হলো, কত ব্যবস্থা, কত নিয়ম কানুন দেখা দিল। এক কথায় তখন কারো গর্দান যেত, কেউ বড়লোক হয়ে যেত কারো খুশির বদৌলতে। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল, আর প্রজারা রইল পেছনে পড়ে। তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রা। ১০০০ বছর আগে সব পুরুষই পরত ধুতি, সব মেয়েই পরত শাড়ি। শুধু সচ্ছল অবস্থা যাদের, তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর পরত, মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করত। এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত, শুধু ওড়নাওয়ালীরা ঘোমটা দিত ওড়না টেনে। তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছোট, তাতে নানা রকম নকশাও কাটা হতো। মখমলের কাপড় পরত শুধু মেয়েরা, নানা রকম সূক্ষ্ম পাটের ও সুতোর কাপড়ের চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোক, শুধু যোদ্ধা বা পাহারাদাররাই জুতা পরত। সাধারণত সাধারণে পড়তো কাঠের খড়ম, কাঠের এক ধরনের জুতা যেটার নিচটা থাকে কাঠের, উপরে এক ধরনের বেল্টের মতো থাকে। আচ্ছা, ছাতা এবং লাঠির ব্যবহার ছিল তখন। সাজসজ্জার দিক থেকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহার ছিল দেখবার মতো। বাবরি রাখতো ছেলেরা, বাবরি বলতে বড় বড় চুল, না হয় মাথার উপর চুরো করে বাঁধতো চুল। এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে, তখন শৌখিন পুরুষরাও অনেকটা তেমনি করে কোঁকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো। মেয়েরা নিচু করে খোঁপা বাঁধতো, নয়তো উঁচু করে বাঁধতো। খোঁড়া চুল, আচ্ছা, খোঁড়া চুল, কপালে টিপ দিত, পায়ে আলতা, চোখে কাজল আর খোঁপায় ফুল, নানা রকম প্রসাধনীয় ব্যবহার করতো তারা। মেয়েরা তো বটেই, ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করতো। সোনা অলংকার পরতে পেত শুধু বড় লোকেরা। তাদের বাড়ির ছেলেরা সুবর্ণ কুণ্ডল পরত, মেয়েরা কানে দিত সোনার তারঙ্গ। হাতে, বাহুতে, গলায়, মাথায় সর্বত্রই সোনা মণিমুক্ত শোভা পেত তাদের মেয়েদের। সাধারণ পরিবারের মেয়েরা হাতে পরত শাঁখা, কানে কচি কলা পাতার মাকড়ি, গলায় ফুলের মালা। অর্থাৎ যারা ধনী ছিল তারা স্বর্ণমণি মুক্তা পরত, আর যারা দরিদ্র ছিল তারা আহ, ফুল বা বিভিন্ন পাতার দিয়ে তৈরি যেই গহনা সেগুলো পরত। খাদ্যাভ্যাসে দেখলে দেখা যায় ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা এই: কলার পাতায় গরম ভাত, হ্যাঁ, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরিলা মাছ আর খানিকটা দুধ, লাউ বেগুন ইত্যাদি তরি-তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা। কিন্তু ডাল তখনও বোধহয় খেতে শুরু করেনি। মাছ তো প্রিয়ই বস্তু ছিল, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগ মাংস অর্থাৎ ছাগলের মাংস সবাই খেত। হরিণের মাংস তোমরা তো চিনোই, বিয়ে বাড়িতে এরকম উৎসবে সাধারণত দেখা যেত। পাখির মাংস তাই, মানে অনুষ্ঠানে বা কোনো বিয়ের প্রোগ্রামে হরিণ বা পাখির মাংস খেতে দিত।
ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাঙালির নিত্যপ্রিয়। আম, কাঁঠাল, তাল, নারিকেল ছিল প্রিয় ফল। আর খুব ভালো চলছিল খাজা। খাজাটা এক ধরনের মিষ্টি জাতীয় খাবার যেটার উপরে তিল থাকে। মোয়া, মোয়া আমরা জানি চিড়ার মোয়া, মুড়ির মোয়া, নাড়ু, নারিকেলের নাড়ু, হ্যাঁ? পিঠাপুলি, পিঠে, বাতাসা, বাতাসা মিষ্টি একটা খাদ্য, খুবই কদমা এসবের। মসলা দেওয়া পান খেতেও সেকালে ভালোবাসত। সাধারণ লোকের মাটির পাত্রে রান্না-বান্না করত। আগের দিনে মানুষ মাটির পাত্রে রান্না-বান্না করত। জালা, হাঁড়ি, তেলানি সচরাচর এসব পাত্রের ব্যবহারই করা হতো। সেকালের পুরুষরা ছিল শিকারপ্রিয়। কুস্তি খেলার চল ছিল বেশ। তখনকার ছেলেরা এখনকার মতো ক্রিকেট, ফুটবল বা অন্যান্য মোবাইলে ভিডিও গেমস এগুলো ছিল না। তখনকার মানুষরা কুস্তি খেলত। মেয়েরা সাঁতার খেলত ও বাগান করত। মেয়েরা খেলত কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা। বড়লোকরা ঘোড়া আর হাতির খেলা দেখত। যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মোরগ-মুরগির লড়াই বাজিয়ে দিত। নাচ গানের বেশ প্রচার ছিল। বীণা, বাঁশি, কাড়া, ছোট ডুমুর, ডাক এসব বাদ্যযন্ত্র ব্যবহার ছিল। যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা। তখন এত সড়কপথ ছিল না, এত গাড়ি ছিল না। হ্যাঁ? হাতির পিঠে ও ঘোড়ার গাড়িতে চড়ত শুধু অবস্থা সম্পন্ন লোকেরা। গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত। তবে সবসময় না, বিশেষজ্ঞ লোকে। মেয়েরা ঢুলিতে চড়ত। পালকির ব্যবহারও ছিল। আগের দিনে আমরা দেখতাম বিবাহের সময় বউকে পালকি দিয়ে নিয়ে যেত। বড় লোকের পালকি হতো খুব সাজানো গোছানো। রাজবাড়িতে হাতির দাঁতের পালকিও থাকত। বেশিরভাগ লোকই থাকতো কাঠ-খড় মাটির পাশের বাড়িতে। হুম? বড়লোকেরা শুধু ইট-কাঠের বাড়ি করত। ওপরে বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে কিন্তু একরকম ছিল না। কেননা সেই পুরোনো কাল আর নেই। যখন সবাই মিলেমিশে কাজ করত। রাজারা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু, কেউ ভৃত্য। এখানেও বোঝানো হয়েছে যে ২২-২৩০০ বছর আগে, রাজারা আসার আগে তখন সবাই একরকম ছিল। কিন্তু রাজারা আসার পরে এক শ্রেণী তারা হয়ে গেল ধনী, আরেক শ্রেণী তারা হয়ে গেল আ কি বলে? দরিদ্র বা প্রজা। হ্যাঁ? প্রজাদের কোনো বিলাসিতা ছিল না। বিলাসিতা শুধু রাজারাই করত। তো এটা এখানে লিখেছেন যে রাজারা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু, কেউ ভৃত্য, কেউ প্রভুর প্রভু, কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃতির কবির রচনায় তাই এমন দুটো ছবি পাওয়া যায়। প্রাচীন যুগের কবিরা তারা যে কবিতা লিখছেন সেখানে এমন বর্ণনা পাওয়া যায় যে মানুষজন তখন ২ শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ? এক শ্রেণী হয়ে যায় ধনী অর্থাৎ প্রভু, আরেক শ্রেণী হয়ে যায় দাস অর্থাৎ দরিদ্র। সে দুটো ছবি প্রায় একই দেশের, সে কথা মনে হয় না। একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা, কপালে কাজলের টিপ, হাতে চাদর, কিরণের মতো সাদা, পদ্মবৃত্তের বালা ও তাগা, কানে কুচি, রিঠা ফুলের দুল, স্নানসিক্ত কেশে তিলক পল্লব। আরেকজন এঁকেছেন সংসারের ছবি। নিরানন্দে তার দেহ শীর্ণ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় চোখ আর পেট বসে গেছে শিশুদের। যেন এক মণ চালে তার ১০০ দিন চলে যায়। রাজাদের দল এখন আর নেই। মৌর্য, গুপ্ত, পাল, সেন, পাঠান, মুঘল এরা সবাই কিন্তু রাজবংশ যারা উপমহাদেশে এবং বাংলাদেশে তাদের রাজত্ব ছিল। তারপর কোম্পানি রানী এখানে বোঝানো হয়েছে ব্রিটিশ শাসনামল। এদের কাল শেষ হয়েছে। আজকের দুই আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে এমনি করে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা। আরেকজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের জ্বালাময় দারিদ্র্যের অপরিসীম বেদনা। এখানে বোঝানো হয়েছে যে প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে মানুষ কিন্তু দুই শ্রেণীতে বিভক্ত। হ্যাঁ? কেউ হয়তো খুব ধনী ভোগবিলাসের জীবনযাপন করতেছে আর কেউ হয়তো অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছে। একই সমাজের মধ্যে কিছু মানুষ ধনী, কিছু মানুষ দরিদ্র সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, সরু চালা সরু চালে সাদা গরম ভাত দেওয়া ঘি কত কাল ধরে কত মানুষ শুধু তারই স্বপ্ন দেখে আসছে। আচ্ছা? হ্যাঁ, শিক্ষার্থীরা এখানে যে শব্দ অর্থগুলো দেয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে। গল্পটি সত্যিকার অর্থে মজার এবং জানার। গল্পটি তোমরা পড়বে আমি আশা করি। গল্পটি পাঠের উদ্দেশ্য আমি তোমাদেরকে বলেছি। পাঠ পরিচিতিতে আমরা যেই গল্পটি পড়েছি তার এই সংক্ষিপ্ত রূপ দেয়া আছে। তোমরা যখন সংক্ষিপ্ত রূপটি পড়বে তখন তোমাদের কাছে গল্পটি আরো সহজ হয়ে যাবে। আমরা এখন লেখক পরিচিতি করব অর্থাৎ আনিসুজ্জামান সম্বন্ধে। মননশীল প্রাবন্ধিক, গবেষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ খ্রিস্টাব্দে কলকাতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক। হ্যাঁ? বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তার বেশ কিছু গবেষণা গ্রন্থ রয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, মুনীর চৌধুরী, স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য। এছাড়াও তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের প্রধান সম্পাদক।
সাহিত্য সাধনা ও গবেষণার স্বীকৃতি হিসাবে তিনি বিভিন্ন পুরস্কার ও পদকে ভূষিত হন। এগুলো হচ্ছে দাউদ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক, পদ্মভূষণ ভারত, অর্থাৎ পদ্মভূষণটা হচ্ছে ভারতের সরকারি একটা পুরস্কার, সেটাও তিনি পান। শিক্ষার্থীরা, আমরা গল্পটি পড়লাম, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, লেখক পরিচিতি ইত্যাদি পড়লাম। আমার মনে হয় না এখানে কঠিন কিছু আছে। তোমাদের কাছে বিষয়বস্তুগুলো অবশ্যই বোধগম্য। তারপরেও তোমরা কিছু না বুঝলে আমাকে জানাবে। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজ দিতে আমরা এই ২ নম্বর উদ্দীপকটি, অর্থাৎ রৌনক জাহান বেইলি রোডের নাট্যমঞ্চে বাঙালির প্রাচীন জীবনযাত্রার উপর একটি মঞ্চনাটক দেখলেন। হ্যাঁ? এই যে উদ্দীপকটি দেয়া আছে, এই উদ্দীপকটি তোমরা পড়বে এবং এই উদ্দীপককে ঘিরে যে ৪ টি প্রশ্ন ক, খ, ঘ, ঘ প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলা তোমরা উত্তর লিখবে, লিখে ছবি তুলে আমার ব্যক্তিগত WhatsApp নাম্বারে পাঠিয়ে দিবে। আমি আরেকটি বিষয় এখানে বলে দিতে চাই যে, তোমরা অবশ্যই বাড়ির কাজ দিবে, কারণ বাড়ির কাজে ২০ নাম্বার বরাদ্দ রয়েছে, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় সংযুক্ত হবে। সুতরাং বাড়ির কাজের ব্যাপারে কেউ হেলাফেলা করবে না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।